আমরা এই মুহূর্তে শুরু করবো আজ নজরে যে খবর, অর্থাৎ আজ দিনভর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকবে আর সেই সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের সঙ্গে অবশ্যই আমাদের প্রতিনিধিরা থাকবেন। শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েই রাজ্য এবং আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যা কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং সেই আদালতে এই মামলা চলছে। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাদের কাছ থেকে চিঠি কাছে পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে এই যে মামলা চলছে সেই ক্ষেত্রে সেই মামলার টাকা সেই মামলার অর্থ তা রাজ্য কেন দেবে, সেই প্রশ্নই তোলা হয়েছে এই চিঠিতে এবং তার আরো বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে চিঠিতে। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর এই মুহূর্তে রয়েছে। শুভঙ্কর, যে বিষয়ে আমরা দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাদেরকে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে, এই যে মামলা চলছে সেই মামলার অর্থ কেন রাজ্য দেবে, আর কি কি বিষয় উল্লেখ করা হয়েছে এই চিঠিতে? দেখো অভি, গতকাল আমরা এই খবর এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে দেখিয়েছিলাম এবং সেই যে চিঠি ইতিমধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কাছে পাঠানো হয়েছে, বিশেষ করে রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে এই মর্মে যে এই মুহূর্তে যে মামলা সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতে বিচারাধীন, সেইখানে দেখা যাচ্ছে যে গত 17ই অক্টোবর রাজ্যপালের তরফ থেকে রাজ্যপালের দপ্তরের তরফ থেকে একটি চিঠি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে, ইনক্লুডিং কলকাতা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের সামনে আমি রয়েছে এই মুহূর্তে। সেখানে বলা হয়েছে উপাচার্য সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তার খরচ কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে দিতে হবে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত তিনি কলকাতা টিভির সামনে মেনে নিয়েছিলেন যে প্রায় 9.5 লক্ষ টাকা ইতিমধ্যেই আচার্যকে এই মামলার জন্য দেওয়া হয়েছে মামলা লড়তে। শিক্ষা দপ্তরের তরফ থেকে বা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে এই যে অর্থ আচার্যকে পাঠানো হচ্ছে মামলা লড়ার জন্য, সেই অর্থ পাঠানোর আগে কি বিশ্ববিদ্যালয়ের যে ফিনান্স কমিটি সেখান থেকে অনুমোদন বা অনুমতি নেওয়া হয়েছিল? একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন এবং স্ট্যাটিউট, তাতে কি এই ধরনের কোনো প্রভিশন রয়েছে? সেই প্রভিশন মেনে কি এই টাকা দেওয়া হয়েছে? শুধু তাই নয়, একই সঙ্গে বলা হয়েছে যে এই যে যেই টাকা কিন্তু পড়ুয়াদের ফি থেকে রাজ্য সরকার যে টাকা দেয় এবং বিভিন্ন ফান্ড থেকে যে টাকা আসে, সেই টাকা কিভাবে দেওয়া হচ্ছে? যারা এই মামলাগুলি লড়ছেন তারা কি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইনজীবী? এই যাবতীয় প্রশ্ন কিন্তু সেই চিঠিতে করা হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। এবং গতকাল যে চিঠি পাঠানো হয়েছে 5 দিনের মধ্যে তার সঙ্গত উত্তর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে বা বলা যেতে পারে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে চেয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এবং তারপর সেই চিঠির উত্তর পাক বা না পাক, তারপর কিন্তু যাবতীয় পদক্ষেপ উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে গ্রহণ করা হবে। এবং এখানেই বলে রাখা ভালো যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলাটি যেহেতু বিচারাধীন, সেখানে কিন্তু নতুন করে কোনো অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা যাবে না বলে এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আচার্যকে। ফলত এরপর কিন্তু আর কোনো অন্তর্বর্তীকালীন উপাচার্য রাজ্যে নিয়োগ হয়নি। সেইখানে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম এই জট কাটাতে তিনি রাজভবন পর্যন্ত গিয়েছেন, সেখানে গিয়ে কথা বলেছেন আচার্য তথা রাজ্যপালের সঙ্গে। তিনি বেরিয়ে এসে জানিয়েছেন উপাচার্য নিয়োগের যে জট, সেই জট কেটে গিয়েছে। কিন্তু তারপর আমরা কি দেখলাম যে আচার্যের তরফ থেকে এই ধরনের বা তার এডিসি থেকে বা স্পেশাল সেক্রেটারি যিনি রয়েছেন তার কাছ থেকে এই চিঠি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলো, যেখানে কিন্তু স্পষ্ট চাওয়া হয়েছে টাকা মামলা লড়ার জন্য। এটা কি সত্যিই সঙ্গত? যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানাচ্ছেন যেহেতু আচার্য বিশ্ববিদ্যালয়ের একেবারে মাথা, তিনি বিশ্ববিদ্যালয়ের একেবারে প্রধান, সেইখানে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের একেবারেই শুভঙ্কর, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই যে চিঠি পাঠানো হয়েছে যা নিয়ে ইতিমধ্যে কিন্তু এই যে রাজ্যের তরফ থেকে কেন অর্থ দেওয়া হবে, বিশ্ববিদ্যালয়ে কেন অর্থ দেবে, সেই সংক্রান্ত বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে এই চিঠিতে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। তবে এর পাশাপাশি আমরা আরো যে গুরুত্বপূর্ণ খবর সেদিকেও এই মুহূর্তে নজর রাখবো। আজকে ইন্ডিয়ার বৈঠক রয়েছে, সেই ইন্ডিয়া জোটের বৈঠক করার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং এই ইন্ডিয়া জোটের যে বৈঠক সেখানে বাকি যে শরিক দল তারাও এই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয়েছেন। যেমনটা জানা যাচ্ছে 15টি দল এই যে বৈঠক সেই বৈঠকে আজ উপস্থিত থাকবেন। আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল একদিকে, অন্যদিকে
আব্বাস রয়েছে আমাদের সঙ্গে, শুভঙ্কর তো রয়েছে। আমরা সরাসরি কাজলের কাছে যাই। काजल जी, आज इंडिया अलायंस का बैठक है और कितने बजे ये बैठक शुरू होगी? कौन कौन इस बैठक में वहां पे आज रहेंगे, शामिल होंगे इस बैठक में? जी बिल्कुल, देखिए आज इंडिया गठबंधन की चौथी बैठक होने वाली है और ऐसे में ये बैठक जो है दिल्ली के अशोका होटल में होने वाली है। करीब 3 बजे ये बैठक होगी जिसमें 27 दल भाग ले रहे हैं। चाहे बात करें बंगाल सीएम ममता बनर्जी की, चाहे बिहार सीएम नीतीश कुमार की बात करें, राहुल गांधी की बात करें, चाहे हम बात करें जो है लालू यादव की, सभी इस बैठक में शामिल हो रहे हैं। यानी कि इसमें 27 दल के जो लोग हैं वो इस बैठक में शामिल होंगे। दिल्ली के सीएम अरविंद केजरीवाल शामिल होंगे और ऐसे में उस रणनीति पर चर्चा की जाए कि आखिर कैसे 2024 के किले को फतह किया जाए और कैसे केंद्र की मोदी सरकार को मात दिया जाए। इन सभी मुद्दों पर चर्चा होनी है और आज ये चौथी बैठक है और इसमें ये बैठक जो आज की है वो कहीं ना कहीं अहम भी होने वाली है, क्योंकि अब ये चौथी बैठक है जिससे इससे पहले की अगर हम बात करें तो चौथी बैठक बहुत पहले ही होनी थी। लेकिन कुछ जो पार्टी हैं, चाहे बंगाल की सीएम ममता बनर्जी की बात करें, चाहे वो सपा अध्यक्ष अखिलेश यादव की बात करें, चाहे नीतीश कुमार की बात करें, इन्होंने इनकार कर दिया था, जिसके चलते ये बैठक आज होनी है। और ऐसे में देखना ये होगा कि आज इस बैठक में क्या कुछ अहम होने वाला है। अभी काजल, आज का जो बैठक है इसमें बहुत जो अहम होने वाला है कि सीट बंटवारा, जिस तरीके से इस सीट बंटवारा को लेकर बहुत सभी दलों के अंदर जिस तरीके से बहुत ही कॉन्ट्राडिक्टरी चल रहा था, आज उस विषय में भी क्या कुछ एक्शन प्लान लिया जा सकता है? जी बिल्कुल, देखिए शीट शेयरिंग का मामला जो है वो कहीं ना कहीं ये खास होने वाला है आज की बैठक में, क्योंकि आज शीट शेयरिंग भी होनी है। ऐसे में ये देखना होगा कि क्या कुछ रणनीतियां बनाई जाती हैं, क्योंकि इससे पहले अगर हम बात करें जब 5 राज्यों में चुनाव था तो उससे पहले शीट शेयरिंग को लेकर ही कहीं ना कहीं सपा और कांग्रेस, नीतीश कुमार की बात करें और राहुल गांधी की बात करें, इन दोनों में थोड़ी अनबन हुई थी, क्योंकि शीट शेयरिंग को लेकर जब बाकी अन्य पार्टियों ने कांग्रेस पार्टी से ये कहा था कि सीट बंटवारा कर लेते हैं। हालांकि उस समय की अगर हम बात करें तो राहुल गांधी ने, या फिर यूं कहें कि कांग्रेस ने पूरी तरीके से मना कर दिया था, क्योंकि कांग्रेस को इस बात का विश्वास था कि कांग्रेस उन 5 राज्यों में कहीं ना कहीं जीत रही है। लेकिन जब उन 5 राज्यों में से कहीं ना कहीं 4 राज्यों में करारी हार के बाद कांग्रेस को ये कहीं ना कहीं ये सोचने पर मजबूर होना पड़ा कि अब कांग्रेस को कहीं जो बाकी की पार्टियां हैं उनके साथ मजबूती से उतरने का अब समय आ गया। और लगातार कांग्रेस की बात करें, चाहे विपक्षी दलों की बात करें, वो लगातार इसी पर दांव खेल रहे हैं कि किस तरीके से हमें साथ आकर केंद्र की बीजेपी सरकार को मात देनी है 2024 में, क्योंकि लगातार काजल जी, आज के इस जो बैठक होने वाला है इंडिया अलायंस के, उस बैठक की तो हमारा नजर रहेगा। लेकिन इसके बाद जिस विषय में आपके पास जानना चाहेंगे कि जो हमने देखा है शीतकालीन सत्र के अंदर जो हुआ है, 92 सांसद उनको निलंबित कर दिया गया है। फिलहाल आज क्या विरोधी दल वो विरोध प्रदर्शन करने वाले हैं, कौन कौन शामिल होंगे, इस बारे में क्या मांग होगी उनकी? देखिए अब एक मैं आपको बता दूं कि जिस तरीके से इस शीतकालीन सत्र में कहीं ना कहीं कुल मिलाकर इससे पहले कई लोगों को, कई सांसदों को जो है निलंबित किया गया था। और कल की अगर हम बात करें तो 31 सांसद कल के दिन निलंबित किए गए थे। ऐसे में कुल मिलाकर शीतकालीन सत्र में 92 जो सांसद है राज्यसभा और लोकसभा के दोनों मिलाकर निलंबित किए गए हैं। ऐसे में वो सांसद जो कि निलंबित किए गए हैं आज गांधी प्रतिमा यानी कि संसद परिसर में जो गांधी प्रतिमा है उसके सामने विरोध प्रदर्शन दर्ज करेंगे, क्योंकि लगातार विपक्ष ये कह रहा है कि अगर विपक्ष सवाल उठा रहा है तो क्या केंद्र सरकार जो है विपक्ष विहीन संसद चाहती है, जिसमें कोई मुद्दा उठाने वाला ना हो, कोई विरोध करने वाला ना हो। अगर सरकार से इस बात पर जवाबदेही मांगनी पड़ रही है विपक्ष को कि जिस तरीके की घटना हुई परिसर में उसमें जवाब देना चाहिए,
जो है गृह मंत्री अमित शाह को केंद्र की मोदी सरकार को देश के सामने माफी मांगनी चाहिए, तो इसमें गलत क्या है? और लगातार इसी को लेकर हंगामेबाजी होती रही है और इसी हंगामे के चलते इन सांसदों को कहीं न कहीं निलंबित किया गया है। लेकिन इनका धरना प्रदर्शन है और ये धरना प्रदर्शन 22 तारीख तक के लिए ऐलान किया गया है कि जब तक ये शीतकालीन सत्र चलेगा तब तक ये जो निलंबित जितने भी सांसद हैं वो गांधी प्रतिमा के सामने प्रदर्शन करते हुए नजर आएंगे। अभी জি কাজল জি, আপ আমাদের সঙ্গে রহিয়ে। অর্থাৎ এই মুহূর্তে যে ঘটনা আমরা কালকে দেখেছিলাম শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ এবং গতকাল উভয় কক্ষ মিলিয়ে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 92 জন সাংসদ তাদের সাসপেনশন করা হয়েছে এবং সেই ক্ষেত্রে আজকে তারা এই নিয়েই গান্ধী মূর্তির পাদদেশে সেখানে কিন্তু বিরোধী দল তারা এককট্টা হয়ে সেই ঘটনার প্রতিবাদ জানাবেন। অবশ্যই খবরের দিকে তো নজর থাকবে, আরো অনেক খবর নিয়ে ফিরছি, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। আজ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে দিল্লিতে। সেখানে বিভিন্ন শরিক দল যারা বিজেপি বিরোধিতা করার জন্য 24-এর নির্বাচনে, তার আগে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছিলেন এই রাজ্যের প্রেক্ষিতে আমরা যদি তা দেখি, সেক্ষেত্রে তিনি আলোচনার দরজা খুলে রেখেছেন। কিন্তু এই রাজ্যে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল এই বিরোধী দল তাদের একে অপরের প্রতি যে মনোভাব আমরা দেখি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য তা কতটা তাৎপর্যপূর্ণ আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে এই মুহূর্তে কল্যাণ রয়েছে, কল্যাণের কাছে আসবো। তার আগে জয়জ্যোতি রয়েছে আমাদের সঙ্গে, আব্বাসও রয়েছে। আমি প্রথমে কল্যাণের কাছে যাই। কল্যাণ, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি আলোচনার দরজা খুলে রেখেছেন সেক্ষেত্রে এই রাজ্যে সিট বন্টনের ক্ষেত্রে, কিন্তু সর্বভারতীয় স্তরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রাজ্য স্তরে কি তা ঘটবে? দেখো অভিক, তুমি জানো যে দিল্লিতে আজকে বৈঠক, সেটা হচ্ছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক এবং এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ এই কারণেই যে পশ্চিমবঙ্গে 2009 সালে তুমি জানো লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল এবং এই 13 বছর পর ফের জোট হতে চলেছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় দরজা খুলে রেখেছেন জোটের জন্য, কংগ্রেসের সঙ্গে জোটের জন্য। তুমি জানো মুর্শিদাবাদে এবং মালদা এবং রায়গঞ্জ এই 3টি আসন কংগ্রেস চাইবে বলেই মনে করা হচ্ছে, কারণ কংগ্রেসের হাইকমান্ড আগামীকাল বৈঠক করবে কংগ্রেসের বিভিন্ন প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে এবং সেখানে অধীর চৌধুরীও থাকবেন এবং অধীর চৌধুরী বহরমপুর পাশাপাশি মালদহ এই দুটি কংগ্রেসের রয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কংগ্রেস যেন নিজের অবস্থান সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে পারে, যার ফলে মুর্শিদাবাদ আর মালদা এই দুটো আসন যদি কংগ্রেস নেয়, সেক্ষেত্রে কংগ্রেসের যে আসন সেই আসনে কিন্তু জয় ঘটবে বলে কংগ্রেস যেমন মনে করছে, পাশাপাশি তৃণমূলও মনে করছে। এবং বাকি আসনগুলো যদিও রায়গঞ্জ কংগ্রেস দাবি করবে কিনা সেটা বৈঠকের পরেই জানা যাবে, বা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কি রফা হবে সেটা পরে বোঝা যাবে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যে দুটি আসন, বিশেষ করে মালদা আর মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের বহরমপুর এই দুটি আসন কিন্তু কংগ্রেসের অটুট থাকবে বলেই তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে তারাও মনে করছেন। কারণ বিজেপি যেভাবে এগিয়েছে, অর্থাৎ বিজেপি যেভাবে বিভিন্ন আসন দখল করছে, বিভিন্ন আসনের দাবি করছে, যার ফলে কিন্তু এই জোট একটা বড় সুবিধা হবে কংগ্রেসেরও। কারণ বহরমপুরে তুমি জানো, বহরমপুর লোকসভায় 7টি বিধানসভায় এমনিতেই গতবার হেরেছিলেন অধীর চৌধুরী। বাকি বহরমপুর এবং কান্দি এই দুটি শহর বাঁচিয়ে রেখেছিল অধীর চৌধুরীকে, যার ফলে কম মার্জিনে অধীর চৌধুরী জিতেছিলেন। এই সময় কিন্তু যদি এই জোট হয়, অর্থাৎ তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয় এবং এই জোটও যদি মালদায় পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের আসন দুটি পাকা হয়ে যাবে বলেই দাবি করছে তৃণমূল। পাশাপাশি কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা বিলক্ষণ বুঝছেন যে এই অবস্থায় কিন্তু জোট ছাড়া তাদের কোনো উপায় নেই। একেবারে কিন্তু বিষয় যেটা হচ্ছে, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের এই জোট অধীর চৌধুরী কিভাবে মেনে নেবেন, কিভাবে কংগ্রেস নেতৃত্ব মেনে নেবে, সেটার দিকে নজর আমাদের থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গে এই 13 বছর পর যে জোট হতে চলেছে, সেই জোটের কিন্তু আলাদা তাৎপর্য যেমন রয়েছে, সেই তাৎপর্য তৃণমূলের পাশাপাশি কংগ্রেসও অনেক এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। অভিক, একেবারে এই মুহূর্তে সরাসরি কল্যাণ ছিল আমাদের সঙ্গে। অর্থাৎ সর্বভারতীয় স্তরে যে সমীকরণ আমরা বিরোধী দলগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, এ রাজ্যে সেই সমীকরণটা ঠিক কোন পর্যায়ে পৌঁছায় তা যদিও আজকের বৈঠকের পর কিছুটা হলেও স্পষ্ট হবে, সেদিকে তো আমাদের নজর থাকবেই। তবে এই মুহূর্তে আমি বর্ধমানের দিকেও নজর রাখবো। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে বর্ধমানে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল, সেখানে বহুদিনের পুরনো একটি জলের ট্যাঙ্ক তা ভেঙে পড়ে এবং যার কারণে মৃত্যু হয় 4 জনের এবং আহত হন বেশ কয়েকজন, যারা এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন।
সেই ঘটনার পরেই পূর্ব রেলের তরফ থেকে এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মোট 48টি অসুরক্ষিত ট্যাঙ্ক যে যে জায়গায় রয়েছে, যে যে রেল স্টেশনে রয়েছে, সেগুলিকে সেখান থেকে অন্যত্র সরিয়ে ফেলা হবে। কি বলা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে বিস্তারিত জানবো আব্বাসের কাছ থেকে। আব্বাস, দেখো সর্বপ্রথম জানি রাখি যে গত বুধবার যে জল ট্যাঙ্ক ভেঙে বর্ধমানে বেশ কিছুজন আহত এবং 4 জন মৃত হয়েছেন, তারপরেই রেল প্রশাসন মানে পূর্ব রেল নড়ে চড়ে বসল। তারা বিজ্ঞপ্তি জারি করেছে যে 48টি পূর্ব রেলের মধ্যে বা আওতাতে যে জল ট্যাঙ্ক আছে সেই জল ট্যাঙ্ক কিন্তু ভেঙে ফেলা হবে। এবং তারা আরও জানিয়েছেন যে রেল স্টেশনের চত্বরের মধ্যে এরকম ধরনের আর জল ট্যাঙ্ক থাকবে না। এবং যারা এখনো পর্যন্ত আহত রয়েছেন তারাও কিন্তু একই প্রশ্ন তুলছেন যে এই ধরনের জল ট্যাঙ্ক সরিয়ে ফেলা হোক। আব্বাস, এক্ষেত্রে যে 48টা অসুরক্ষিত ট্যাঙ্কের কথা বলা হয়েছে, যে যে রেল স্টেশনে এই অসুরক্ষিত ট্যাঙ্কগুলো সরিয়ে ফেলা হবে, কোন কোন রেল স্টেশন, সেই বিষয়ে কি এখনো পর্যন্ত কোনো তালিকা দিয়েছে পূর্ব রেল? হ্যাঁ, যেমন ধরো মালদহ আছে, বর্ধমান আছে, সব থেকে বেশি আছে আসানসোল। এবং আসানসোলের ডিভিশনে মোটামুটি এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 24টি আছে এবং মালদহতে মোটামুটি 2টো থেকে 1টি আছে। এবং বিভিন্ন জায়গাতে যে পুরনো যে জল ট্যাঙ্ক আছে সেই জল ট্যাঙ্ক কিন্তু ভেঙে ফেলা হবে এবং 1 বছরের মধ্যেই। একেবারে একেবারে আব্বাস, কিন্তু এই যে গত বুধবার যে ছবি আমরা দেখেছিলাম বর্ধমান রেল স্টেশনে যে জল ট্যাঙ্ক ভেঙে পড়েছিল, তারপরেই কি এই কারণে এই সিদ্ধান্ত? হ্যাঁ, তারপরেই এই সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষরা। বেশ বেশ, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। আব্বাস এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিল। এখন সময় হচ্ছে আরো একটা বিরতি নিয়ে, আর বিরতির পর ফিরছে অন্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আজ নজরে যে খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর, এরপর উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি কারণে এই চিঠি? উত্তরবঙ্গের হাসপাতালগুলিতে নিউরোসার্জারি বিভাগে সেখানেই ক্যাথল্যাব এবং কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্ট চালু করার জন্যই এই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কি বলেছেন এই চিঠিতে আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি পাঠিয়েছেন, এই চিঠিতে কি আবেদন করেছেন তিনি? একেবারে দেখো অভিক, এর আগেও কিন্তু আমরা বহুবার দেখেছি যে শিলিগুড়ির যে বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ, ওনার মুখে কিন্তু শোনা গেছে যে উত্তরবঙ্গ অবহেলিত, এবং সেই একই রকম সুরই কিন্তু তিনি আবার তুলেছেন। কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু একটি চিঠি পাঠিয়েছেন যে উত্তরবঙ্গের যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে সেই বিষয়ে, এবং তিনি কিন্তু সেখানে জানিয়েছেন যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু যে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে তা কিন্তু অনেকটাই অবহেলিত, এবং এখানে যে তত্ত্বাধুনিক চিকিৎসার অভাবে কিন্তু এখানে যে রোগীরা রয়েছে তাদেরকে কিন্তু রেফার করা হয়ে থাকে কলকাতা বা দিল্লিতে। কিন্তু উত্তরবঙ্গতে সেই সুবিধা না থাকার কারণেই কিন্তু এখানে যে নাগরিকরা রয়েছে তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে, এবং এই বিষয়গুলো তুলে ধরেই কিন্তু তিনি যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছেন, এবং সেই চিঠি অনুযায়ী কিন্তু তিনি সেখানে নিউরোসার্জারি বিভাগের যে কাঠামো এবং স্বাস্থ্যকর্মী, এছাড়াও নিউরোসার্জারি, নার্সিং এবং প্যারামেডিক্যাল স্টাফ, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি সেই চিঠিতে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি কিন্তু সেই চিঠিতে লিখেছেন যে উত্তরবঙ্গের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানের করোনারি যে অ্যানজিওগ্রাফি রয়েছে সেগুলোর জন্য কিন্তু একটি বিল্ডিং PMSSY বিল্ডিং এর যে অনুমোদিত করা হয়েছিল, তবে সেই বিল্ডিং এর যে রয়েছে খোলা দীর্ঘ অপেক্ষার পরেও সেই বিল্ডিং না খোলার ফলেই কিন্তু সেখানে যে সামগ্রীগুলো রয়েছে, স্বাস্থ্য সামগ্রীগুলো, সেগুলো কিন্তু ইনস্টল করা হয়নি। এই সমস্ত দিক কিন্তু তিনি যে সেই চিঠি রয়েছে সেই চিঠিটাই কিন্তু তুলে ধরেছেন। পাশাপাশি উত্তরবঙ্গের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কার্ডিয়াক বাইপাস সার্জারি ও ওপেন হার্ট সার্জারির জন্য কার্ডিয়াক থোরাসিক যে সার্জারি রয়েছে সেই বিভাগেরও কিন্তু আবেদন তিনি সেখানে করেছেন। পাশাপাশি তিনি সেখানে আবেদন করেছেন কমপক্ষে কিন্তু 20টি শয্যা বিশিষ্ট যে রয়েছে স্বাস্থ্য হাসপাতালে নেফ্রোলজি ওয়ার্ড স্থাপন করা হোক। এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেই তিনি কিন্তু যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছেন। অভিক, একেবারেই অবশ্যই এই চিঠির পরিপ্রেক্ষিতে কি উত্তর আসে অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি রীনা কুমার। অবশ্যই এই খবরের দিকে তো আমাদের নজর থাকবে। তবে এখন সময় হচ্ছে আরো একটা বিরতি নিয়ে, আর বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।